বেগম জিয়া ওপেনলি বলেছে লেন্দুব দর্জি হবেন না। বেগম খালেদা জিয়ার উপরে, সিনার উপরে প্রেসার ছিল যে কোনো মূল্যে খালেদা জিয়াকে থামাতে হবে, যে কোনো মূল্যে খালেদা জিয়ার কণ্ঠকে রোধ করতে হবে। কারণ সত্যিকার অর্থে জিয়া জাতীয়তাবাদী চেতনায় কথা বলতেন ওই একজন মানুষকে বেগম খালেদা জিয়া। ওনাকে কেন হাজতে যেতে হয়েছে এটা বলেছি, কি করে নিয়েছে। তাহলে বেগম জিয়াকে হাজতে ঢুকেনি শুনেন কেন এত জরুরি ছিল। একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে বিভিন্ন জায়গায়, যারা চরম দুর্দিনেও জামাতের হাল ধরতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় ছিনিয়ে আনতে পারেন, সেই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দেশে কি আবার একটি ১-১১ ঘটতে যাচ্ছে? আমাদের কাছে মনে হচ্ছে ১-১১ ঘটার যে পূর্ব আলামত, ২০০৬ সালে যে ঘটনার প্রেক্ষিতে ১-১১ ঘটেছিল, বাংলাদেশে সেনা শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক সেই ধরনের আলামত একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। নির্বাচন যত কাছাচ্ছে তত মনে হচ্ছে এই আলামত স্পষ্ট হয়ে উঠছে। আমরা এখনো প্রত্যাশা করি, কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা, প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that, যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। দর্শক, আমি বলবো যে একটা দুঃসংবাদ। সংবাদটা কি আগে একটু দেই। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি, আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। ধূমপান করলেই 2000 টাকা জরিমানা। কেউ যদি প্রকাশ্যে অর্থাৎ পাবলিক প্লেসে যদি ধূমপান করে তাহলে তার 2000 টাকা জরিমানা গুনতে হবে। পাবলিক প্লেস কোনটা? যেমন স্কুল, কলেজ এবং কি শিক্ষা কেন্দ্র অর্থাৎ অফিস আছে এবং কি পরিবহন আছে, বাজারঘাট আছে। এই বাজারঘাটে কেউ যদি ধূমপান করে যারা জনগণের অসুবিধার সৃষ্টি হয় তাহলে কিন্তু তার 2000 টাকা জরিমানা গুনতে হবে। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। গণতন্ত্রও চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুক দর্জির ইতিহাসটা করে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন, তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে। এই মা বোনের কান্না, এই আলেমেদের কান্না, এই বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আবার মনোযোগ দিয়ে শুনেন কেন ওনাকে, আপনারা যদি এই ভিডিওটাকে একটু নিখুঁত ভাবে দেখেন আপনারা পেয়ে যাবেন ওনাকে হাজতে নেওয়া কেন জরুরি ছিল। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। গণতন্ত্রও চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুক দর্জির ইতিহাসটা করে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন, তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে। এই মা বোনের কান্না, এই আলেমেদের কান্না, এই বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। একটা জিনিস, বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদদের মধ্যে প্রথম শ্রেণীর মাত্র একজন সরকার প্রধান, একজন সিনিয়র রাজনীতিবিদ লেন্দুব দর্জির উদাহরণটা বাংলাদেশে টেনেছে, এবং ওই ব্যক্তি ছিল দেশমাতা বেগম খালেদা জিয়া। আপনারা কি জানেন, তারা যখন বলেছে ভারতের তথাকথিত রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জি যখন বাংলাদেশে এসে তার সাথে ডিপ্লোম্যাটিক লিয়াজো মেনটেনের জন্য তার সাথে বেগম জিয়া দেখা করে নাই কেন, কি হয়েছে, এটাকে নিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে তারা ভারতীয় তল্পিবাহক আওয়ামী লীগের লোকজনরা, যে বেগম জিয়ার এটা ভুল সিদ্ধান্ত ছিল, কেন এটা করেছে। অথচ আসল সিদ্ধান্তটা ছিল এটা যে বেগম জিয়া প্রথম বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে সিনা লেন্দুব দর্জিটাই পরিচয়ের জন্য বেগম জিয়া ওপেনলি বলেছে লেন্দুব দর্জি হবেন না। তো
লেন্দুব্বার্জির উদাহরণ, বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, গুম খুন হত্যাকাণ্ড, বেগম জিয়া কন্টিনিউয়াসলি আমারিং করছিলেন। দর্শক শ্রোতা, কষ্টের কথা কি জানেন? শুধু বেগম জিয়াই এই কাজটা করতেন না, মির্জা ফাক করতেন না, গোরখোদক আব্বাস করতেন না, আব্দুল আউয়াল মিন্টু করতেন। যারা নেতা ওনার পাশে ঘুরঘুর করে, ওনার পাশে না, যারা বিএনপির চেয়ে বড় বিএনপি, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামা ওবায়েদ, আব্দুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, এরা বিএনপির চেয়ে বড় বিএনপি। এত বিএনপি একটা লোক বেগম জিয়া যে কথাগুলো বলছেন এই বিষয়গুলোকে টাচ করে নাই। কেন করতেন না? গণভবনে তাদের পার্টি থাকতো। এখন বেগম জিয়াকে হাজতে নেওয়া জরুরি হবে না? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেভাবে উনি সত্য কথাগুলো বলছিলেন, ওনারাই মুখ বন্ধ করা জরুরি ছিল। যদিও জামাতের পক্ষ থেকে আজ আমি যখন এই ভিডিও করছি, শনিবার ৩রা জানুয়ারি 2026 সাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন যে সমস্ত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে এটি সাময়িক, যাচাই বাছাই শেষে অনেক সময় অনেক অসঙ্গতি থাকে, এটি রিভিউ করার সুযোগ আছে, অতএব বিভ্রান্ত না হবার তিনি আহ্বান জানিয়েছেন। তার পক্ষ থেকে তিনি এই কাজটি করেছেন, ঠিক আছে, কিন্তু এই হেভিওয়েট প্রার্থীদের বেছে বেছে কেন প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে এবং খুব গোপন সূত্রে পাওয়া কয়েকটি বিষয়ে আমাদের নজরে এসেছে এবং এই বিষয়টি আপনাদেরকে জানানো দরকার বলে মনে করি। ওই বিষয়টিতে যাওয়ার আগে আমরা আরেকটি গরম খবর, যেটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমাদের বাংলাদেশের ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজ দীর্ঘদিন ধরে আইপিএলে তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আজ আইপিএল তাকে ডেকে অপমান করে তাকে না খেলানোর ঘোষণা জানিয়ে দিয়েছেন এবং তার সাথে চুক্তি বাতিল করেছে। জানা গেছে এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই আইপিএল কর্তৃপক্ষ এই কাজটি করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মনে এই বিষয়টিতে আঘাত লেগেছে, তারা চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বাংলাদেশের মানুষ সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন যে কলকাতার যে সমস্ত টিভি চ্যানেলগুলো, ভারতের যে সমস্ত টিভি চ্যানেলগুলো বাংলাদেশে পরিচালিত হয়, সম্প্রচার হয়, এইগুলো বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ এবং বিশেষ করে ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেট আমোদীরা, তারা ঘোষণা দিয়েছে যে আইপিএল তারা আর কোনোদিনও দেখবে না। এরই মধ্যে আমার দেশ পত্রিকা ঘোষণা দিয়েছেন তারা আইপিএল এর কোনো সংবাদ পরিবেশন করবে না। এরকম দেশপ্রেমিক সমস্ত মিডিয়াগুলো যদি এইভাবে ঘোষণা দেয় যে তারা আইপিএল সম্প্রচার করবে না, বাংলাদেশ থেকে দেখাবে না, সরকার যদি বাংলাদেশের মানুষের এই আবেগের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে, ভারতের সকল অপকর্ম এবং হঠকারী সিদ্ধান্তের মুখের উপরে এটি হবে বড় চপেটাঘাত। এবার চলুন আমরা ওই বিষয়টিতে ফিরে যাই, কোন অদৃশ্য কারণে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে অনুসন্ধানে একটি বিষয় উঠে এসেছে, যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভিতরে মূলত একটি ভয় প্রবেশ করেছে এবং এই ভয়ের জায়গা থেকেই, এই ভীতি থেকেই মূলত তারা জামাত ইসলামকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে এবং তারা কোনো মতো অবস্থায় চাচ্ছে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম অধিষ্ঠিত হোক। কি তাদের সেই ভয়? তাদের সেই ভয় হচ্ছে, যেহেতু আদর্শিক কারণে জামাত ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স, এটি জামাতের আদর্শ এবং জামাতের এই আদর্শের কারণে ইতিপূর্বে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে যখন দেখেছে, সবাই যখন একই গোয়ালের গরু, ঠিক তখন তারা এবারে 2026 সালের নির্বাচনকে বাংলাদেশের একটি রাজনৈতিক প্যাটার্ন পরিবর্তনের মাধ্যম হিসেবে নিয়েছে। তাদের ভিতরে এই অবস্থা বিরাজ করছে এবং এই চিন্তা ভাবনা তাদেরকে নাড়িয়ে দিয়েছে যে সবাইকে তো দেখেছি, দুর্নীতি যেহেতু কমে না, চাঁদাবাজি যেহেতু কমে না, এবার জামাত ইসলামকে দেখব। যেহেতু তারা সুযোগ থাকার পরেও বিগত সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, পার্লামেন্ট সদস্যের দায়িত্ব পালন করেছে, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই, ওঠে নাই, এবং চাঁদাবাজির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে নাই, সুতরাং এদেরকে একটু দেখতে হবে। মানুষের চাওয়া পাওয়াটা যখন এইটা হয়েছে এবং এটি মাঠ জরিপে উঠে এসেছে, বাংলাদেশে যারা এস্টাবলিশমেন্ট আছে, যারা আমলা আছে, যারা নির্বাচন পরিচালনার সাথে নিয়োজিত, তারা প্রত্যেকেই এই বিষয়টি জেনে গেছে এবং এই রিপোর্ট তাদের হাতে পৌঁছে গেছে। সুতরাং তাদের কপালে একটা ভাঁজ পড়া খুবই স্বাভাবিক, কারণ যে পেট হারাম দিয়ে ভরে গেছে সেই পেট হালাল দিয়ে আর কখনোই ভরবে না। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি
ছোট ছোট সরকারি অফিসের পিয়ন পর্যন্ত যে সীমাহীন লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে যে কারি কারি অর্থ কামাই করেছে, তারা তাদের দৈনন্দিন জীবন নির্বাহের ক্ষেত্রে ব্যয়ের লাগাম একেবারে ছেড়ে দিয়েছে। সুতরাং হঠাৎ করে যদি কেউ তাদের আয়ের লাগাম টেনে ধরে, তাহলে তারা তো তাদের ব্যয়ের লাগাম টেনে ধরতে পারবে না। ব্যয় তো তাদের ওই গতিতেই ছুটতে থাকবে, যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং এই ভয় তাদের ভিতরে প্রচন্ড আকারে প্রবেশ করেছে। তাহলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, লুটপাট করতে পারবে না, অবৈধ ইনকাম করতে পারবে না, অবৈধভাবে সম্পদ অর্জন করতে পারবে না। এই ভয় তাদেরকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। কারণ এদেশের সরকারি কর্মকর্তা, কর্মচারী, আমলা, পিয়ন, গোটা জাতি যেন একটা আপাত মস্তক দুর্নীতিতে পড়ে গেছে। ব্যতিক্রম যে দুই একজন নাই এমনটি নয়, সবাই আবার অন্যভাবে নেবেন না। যারা অবশ্যই সৎ মানুষ কিছু আছে, কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য, হাতে গোনা। এছাড়া অধিকাংশই আপনার সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, সচিব, উপসচিব, পিয়ন, অফিসার, যেখানে যাই বলেন না কেন, যারা আছে এই ধরনের সরকারি কর্মকর্তা, কর্মচারী যারা আছে, প্রত্যেকেই প্রচন্ড রকমের একটা ঝুঁকির ভিতরে আছে, ভয়ের ভিতরে আছে যে তাদের ইনকাম কমে যাবে। এই ভয় থেকে মূলত তারা জামাত ইসলামকে যে কোনো ভাবে ঠেকানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা এটি বুঝতে পেরেছে যে তাদের এই ইনকাম ধরে রাখতে হলে কাদেরকে তাদের দরকার, কারা রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের এই ইনকামের উপরে কোনো রকম প্রভাব পড়বে না, তাদের পকেটের উপরে কোনো রকম প্রভাব পড়বে না। এটি তারা বিচার বিশ্লেষণ করে ফেলেছে। যার কারণে যখন জামাতের কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, হেভিওয়েট প্রার্থীর, তখন সরকারি কর্মকর্তা, কর্মচারীরাও হাতে তালি দেয়। শুনেছেন কখনো এটা? কিন্তু বাংলাদেশে তাই হচ্ছে। এই হাতে তালি দেওয়া কিন্তু মামুলি কোনো ব্যাপার নয়। এই হাতে তালি দেওয়া তাদের ভবিষ্যৎ ইনকামের উপরে জড়িত। সেইখান থেকেই, সেই আনন্দ থেকেই হাততালিটা বেরিয়ে এসেছে। 2024 সালের নির্বাচনের আগে, অল্প কয়েকদিন আগে, 5-6 দিন আগে, আমাদের কিছু কিছু বন্ধু বান্ধব যারা নির্বাচন কাজে নিয়োজিত ছিলেন, রিটার্নিং কর্মকর্তা হয়েছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা হয়েছিলেন, তারা ফোন করে জানালেন যে ভাই, জানি না, কিছু না, হঠাৎ করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে বিরাট অ্যামাউন্ট চলে এসেছে, এটা দিয়ে এখন এই করব সেই করব। এরকম সীমাহীন দুর্নীতির সুযোগ শেখ হাসিনা করে দিয়েছিল। এখন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাদের ভিতরেও তো এই আশাটা আছে যে আবার এরাও আমাদেরকে এইভাবে দেবে, উপঢৌকন দেবে, যে উপঢৌকনের মাধ্যমে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে, আমরা সাধারণ থেকে হয়ে যাব এলিট, আর এলিট যখনই হয়ে যাব তখনই তো আমরা বাংলাদেশের মাথা হয়ে যাব। এমতো অবস্থায় জামাত ইসলাম কোন কৌশল অবলম্বন করবে এবং যারা তাদের ভবিষ্যৎ ভয়ের কারণে জামাতকে দূরে ঠেলে রাখতে চাইছে, তাদেরকে কিভাবে মোকাবেলা করবে, এটি জামাতকে অবশ্যই ভাবতে হবে। কোনো মিথ্যার আশ্রয় নেয়নি। মানে তিনি বলতে পারতেন যে আমাকে খামাখায় হয়রানি করা হচ্ছে বা আমারটা সঠিকভাবে যাচাই বাছাই করেনি। অর্থাৎ তিনি যে স্বতন্ত্র প্রার্থী হবেন, 1% যে ভোটারের লাগে, স্বাক্ষর লাগে, সেই স্বাক্ষরের মধ্যে 10 জনের মধ্যে 8 জন না 2 জনের ঝামেলা, সেটা তাসনিম জারার মুখ দিয়ে শুনলেন। এই কথাটা খুব মানে ক্যাটাগরিক্যালি কিন্তু বললেন এবং বাতিল হয়েছে তার মনোনয়ন। এখন আপিল করতে পারবেন। আসলে তাসনিম জারা এরকম প্রার্থীর দরকার। এইসব মুখগুলো যদি পার্লামেন্টে, আমরা সবসময় শুনি তাদের বক্তব্যগুলো, প্রচুর তার সমর্থক, এবং এনসিপির যদি বেশ আলোচিত উজ্জ্বল মুখ যদি কয়েকজন থাকে, তার মধ্যে ডাক্তার তাসনিম জারা অন্যতম। অনেক রকম অপপ্রচারের শিকার হয়েছে, তারপরেও কিন্তু মেয়েটা, এই 30-31 বছর বয়সী মেয়েটা, বয়স বেশি না, কিন্তু লড়াই করে যাচ্ছেন, প্রতিকূল স্রোতের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। যেহেতু এনসিপি জামাতের সাথে জোট বাঁধার পরে সেখানে নারীদের অধিকার, মুক্তিযুদ্ধ, 71 এইসব প্রশ্নে তার আপত্তি আছে জামাতের দৃষ্টিভঙ্গি, সুতরাং এই দলের সাথে নির্বাচনী জোটে তিনি পছন্দ করেন। তিনি দল থেকে পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র ইলেকশন করবেন, এবং ইলেকশনের বিষয়টা খুব অভিনব। তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে আমি নির্বাচন করব, খরচ 47 লাখ টাকা। সেই টাকাটাও মানে একদিনের 24 ঘন্টা না কত ঘন্টার মধ্যে সেই টাকাও তিনি পেয়েছেন। সেই টাকাই তিনি খরচ করবেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আজকেও দেখেন সে গড়গড় করে বলছে, এমন কথা বলেনি যে নির্বাচন কমিশন ভুল করছে, অন্যায় করছে, তাকে অবিচার করছে, এই অভিযোগ করেনি। ত্রুটির কথা বলছে, আপিলের সুযোগ আছে, আপিল করবেন। তো এই সত্য কথা বলার মুখগুলো, এবং বিশেষ করে নারীদের যেহেতু এই নির্বাচনের অংশগ্রহণের সংখ্যাটা অনেক কম, সেটা বিএনপির নারী প্রার্থী সংখ্যাও কম, আবার জামাতের কয়জন আছে আমি এখনো নিশ্চিত না। মোট কথা, এইরকম অবস্থার মধ্যে এরকম কয়েকটা উজ্জ্বল মুখ এসে তারা যদি পার্লামেন্টকে বেশ উজ্জীবিত করে, যদি জিততে পারেন, জিততে না পারলেও এই যে নির্বাচনী প্রচার অভিযান চালাচ্ছেন, কথা বলছেন, পার্লামেন্ট না জিতলেও তিনি কথা বলবেন, তো এইগুলোকে মানে তাদের
মানে উপস্থিতিটা, নির্বাচন করার অধিকারটা, ত্রুটি বিচ্যুতিগুলি দূর হয়ে তারা আসুক, রাজনীতিতে থাকুক, পার্লামেন্টের ভেতরে বাইরে কথা বলুক, এবং একটা মানুষ ভিন্ন একটা বুঝুক যে রাজনীতির মধ্যে শুধু প্রচলিত ধারার বাইরেও কিছু মানুষ দাঁড়ায় যেতে পারে এবং তারাও একটা শক্তি। এটার একটা আমি মনে করি প্রতীক হচ্ছে ডাক্তার তাসলিম জারা, যাদের এখন একটা গ্রহণযোগ্যতা আছে সমাজে। এটা আমার মনে হয় রাজনীতিকে সমৃদ্ধ করবে, তাসলিম জারাদের মতো মুখগুলো যদি বেশি বেশি রাজনীতিতে আসে। দর্শক, আগামী নির্বাচনের অনেক হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন স্থগিত এবং বাতিল নিয়ে রাজনীতিতে এক প্রকার তোলপাড়। ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় অ্যালাউয়ের ভিত্তিতে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ না করতে পারলে তো আপনি ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। এখন অনেক হেভিওয়েট প্রার্থী, একদম টপ প্রার্থী, যে সারা বাংলাদেশের 10 জনের মধ্যে একজন, অতি গুরুত্বপূর্ণ, তাদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু যদিও হতাশার কিছু নেই, এগুলো আপিলে ফিরে পাবে অধিকাংশই, কারণ প্রসিডিউর এরকমই। এটা নিয়ে নানান বিভ্রান্তি, আবার পলিটিক্যাল ন্যারেটিভও দাঁড় করানো হচ্ছে, এটা ব্যর্থতা ঢেকে ফেলার জন্য। কি দেখেন, এমনকি ডাকসুর এক নেতা দেখলাম ফেসবুক পোস্ট দিয়েছে যে এনসিপি 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী বা গুরুত্বপূর্ণ ডাক্তার তাসলিম যারা মনোনয়নপত্র বাতিল হয়, জামাতে হামিদুর রহমান আজাদেরটা বাতিল হয়, আর আওয়ামী লীগের সাবেক নেতা অমুকেরটা টিকে যায়। এবং এখানে জনমনের প্রশ্নটা আরো জোরালো হয়েছে এই কারণে যে জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের অনেকের মনোনয়নপত্র বাতিল হচ্ছে, এনসিপিরও বা সাবেক এনসিপি নেত্রী ডাক্তার তাসলিম জারাটা বাতিল হয়েছে, এটা ব্যাপক মিডিয়া কভারেজ পেয়েছে। কিন্তু বিএনপির গুরুত্বপূর্ণ কারো মনোনয়নপত্র বাতিল হচ্ছে না। এই কারণে একটা পারসেপশন তৈরি হয়েছে বা ন্যারেটিভ আসছে এরকম যে প্রশাসন বিএনপির দালালি করছে, জামাতের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করছে, এই সেই, এমনকি জামাত নেতারা সংবাদ সম্মেলন করেও এভাবে অভিযোগ করার চেষ্টা করছেন। কিন্তু দিন শেষে তারা বেশিরভাগই মনোনয়ন ফিরে পাবেন, তাদের প্রার্থীরা বৈধ বলে ঘোষিত হবে, নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এটা রিয়ালিটি। কিন্তু বাস্তবে যেমন যে কারণে এই মনোনয়ন নিয়ে এক প্রকার তোলপাড়, যেমন বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় প্রার্থীদের মধ্যে একজন ডাক্তার তাসলিম জারা। এনসিপি থেকে বের হওয়ার পর ডাক্তার তাসলিম জারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, কিন্তু তারপরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেহেতু নির্বাচন করতে চাচ্ছেন, এই জায়গায় ডাক্তার তাসলিম জারা একটা কঠিন পরীক্ষার মুখে পড়েছেন যে এখন তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দেখেন, এখানে আপনি প্রশাসনকে দোষীও করতে পারবেন না, আবার দায় মুক্তিও দিতে পারবেন। এখানে একটা মজার খেলা আছে। এমনকি জামাতের যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে একদম টপ হেভিওয়েটের মধ্যে একজন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কর্নেল আব্দুল হক স্যার, রাওয়ার চেয়ারম্যান। তো কর্নেল আব্দুল হক স্যারের দাঁড়িপাল্লার প্রার্থী, তার ঢাকা 2 আসনে তার প্রার্থীরা বা মনোনয়ন বাতিল হয়েছে। আবার আরেকজন জামাতের হুজুর আছে কামরুল ইসলাম সাইদ আনসারী, তবে রহস্যময় রাজনীতি তার। আমি জানি না যে এটার ভিত্তি কি, জাতীয়ভাবে ওইভাবে আলোচনা হয়নি বলে এটা নিয়ে আমরা আলাদা এফোর্ট দিতে পারিনি। কামরুল ইসলাম সাইদ আনসারী একজন বক্তা এবং হজ ব্যবসা করেন, আমি যতদূর জানি। তিনি নির্বাচন করবেন হঠাৎ করে, এই সিদ্ধান্ত কে দিয়েছে? এবং তিনি নির্বাচন করছেন, তাও আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। আবার তিনি জামাতের রোকন। এটা 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 আসলে অনেকটা রহস্যময় রাজনীতি। জামাতের রোকন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে যাবেন কেন? আর নির্বাচন তাকে দিয়ে করাতে হলে তিনি সরাসরি দাঁড়িপাল্লায় করেন। এটা এখন জামাতের রোকন স্বতন্ত্র প্রার্থী হবে, এটা এক ধরনের আপত্তিকর বিষয়। এবং জামাতের নিজেদের গঠনতন্ত্র নীতি আদর্শের সাথে এক ধরনের কন্ট্রাডিক্টরি, ইফ আই ডোন্ট মেক মিস্টেক, হোয়াটএভার। এটা নিয়ে আমাদের তেমন কোনো আগ্রহ নেই। তো এই কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুরের প্রার্থীতাও বাতিল হয়েছে। অনেকে তার ওয়াজ শুনতো এক সময়, বা আমি শুনতাম। তো এটা বা কেন? এখন ডাক্তার তাসলিম জারা আর সাইদ আনসারী, এদের ডিলেমা প্রায় একই রকমের। এখন বাস্তব কথা হচ্ছে যে এই যে প্রার্থীতা বাতিল, এটা কি ষড়যন্ত্র না আসলে কি? দেখেন, এখানে আপনি বলতে পারেন রিটার্নিং কর্মকর্তাদের বা যাচাই বাছাইয়ের সাথে যারা জড়িত বলতে পারেন যে বিএনপিকে ফেভার করছে, জামাতপন্থী বা এনসিপি, জামাত জোটের, জামাত রিলেটেড প্রার্থীদের উপর জুলুম করা হচ্ছে, আপনি বলতে পারেন। কিন্তু আপনি তাকে রেসপন্সিবল করতে পারবেন না, কারণ বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া ইজ ভেরি টাফ। স্বতন্ত্র প্রার্থী হলে 1% ভোটারের সিগনেচার, মোবাইল নাম্বার এবং ভোটার আইডি কার্ড এগুলো জমা দিতে হয়। সেখানে এমন একটা বিষয়, রিটার্নিং কর্মকর্তারই পাওয়ার আছে। কোনো একজন, সাপোজ আপনার 5000 ভোটারের নাম, পরিচয়, মোবাইল নাম্বার, এনআইডি জমা দিতে হবে। তো একজনের যদি এনআইডিতে আপনি একটা ডিজিট ভুল লেখেন, অথবা নাম এনআইডিতে কিছু মিলে না, বানান ভুল হয়েছে, অথবা র্যান্ডমলি ফোন দিল যে আপনি কি সাইন দিয়েছেন এখানে, অথবা তার এনআইডির সাইন আর ওইখানে পেপারের সাইনের সাথে মিলে না, যে কোনো একটা ছোট অজুহাত দেখে আপনি বাতিল করে দিতে পারেন, আবার বাতিল নাও করতে পারেন। তো এই ক্ষেত্রে পক্ষপাত করলেও আপনি তাকে আইনত দায়ী করতে পারবেন না। এখন পরবর্তী প্রক্রিয়া তারা ফেরত পাবেন হয়তো। পরবর্তী প্রক্রিয়াটা কি? যেমন যে লোক ভুল সিগনেচার দিয়েছে বা যার নামে মিলে না, অথবা যে এই এলাকার ভোটার না, কিন্তু সে জানতো না কোন এলাকার ভোটার, তো এগুলো হয় কি যে পরবর্তীতে প্রার্থী নিজে উপস্থিত হয়, মানে ওই ব্যক্তি সিগনেচার দাদা, যে না এটা আমার সিগনেচার, আমি এখানে এসেছি, বা সিগনেচার মিলে নাই, একটা ব্যাখ্যা দেয়, পরে আপিল বোর্ড অথবা কোর্ট সন্তুষ্ট হয়, তার প্রার্থীতা বহাল রেখে দেয়। এইটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে তাসলিম যারা যে ডিলেমায় পড়েছে, তার মনোনয়নপত্র ফিরে পাওয়াটা কঠিন, তারটা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ একজন ভোটার, সে তার এলাকার ভোটারই না, সে অন্য জায়গার, সে সিগনেচার দিয়েছে। তো এটা সাধারণত ক্ষমার যোগ্য হয় না, কিন্তু আরো অন্যান্য কামরুল ইসলাম সাইদ আনসারী হয়তো বা ক্ষমার যোগ্য। তো এই কর্নেল আব্দুল হক বা আরো হামিদুর রহমান আজাদ, জামাতের আরো প্রার্থীদের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা এক কথায় যদি বলি,
এটা এখানে কাউকে আপনি ওইভাবে দায়ী করতে পারবেন না। এটা আপনার মিস্টেক যেভাবে হোক, এটা রিয়েলিটি। কামরুল ইসলাম সাইদ আনসারী হোক আর এমনকি হামিদুর রহমান আজাদেরটাও, আপনি যাই বলেন, এই বিষয়টা দর্শক আপনারা মনে রাখেন। আমি বলছি একদম অন্যায়ভাবে জামাতের বা এনসিপির কোন প্রার্থী একদম 100% অন্যায়ভাবে যদি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে, ওই রিটার্নিং কর্মকর্তার পিঠের সামলা থাকতো না করে এনসিপির কারোর সাথে এটা করলে, বাস্তবে এটা না, কোনো না কোনো ভুল আছে। আপনি পলিটিক্যাল অনেক কথা বলছেন প্রেস কনফারেন্স করে বা ইত্যাদি জনগণকে শান্ত রাখার জন্য, কিন্তু বাস্তবে ইটস ইউর মিস্টেক। আপনি বুঝতে পারেননি বা প্রয়োজনীয় পেপারের অভাব ছিল, সিগনেচার বা কোনো একটা জায়গায় ঘাটতি। এমনকি কর্নেল আব্দুল হক স্যার আমার অত্যন্ত শ্রদ্ধেয়, তার ক্ষেত্রে আমি এটা বলবো ভুলটা তার। তবে আপিলে ফিরে পাবেন অনেক কিছু সংশোধনযোগ্য। এই আর বিএনপির লোকজনের ক্ষেত্রে এইটা আসলে নিজেদের ভুল বা ব্যর্থতা ঢাকা, এটা একটা অন্যায়, এটার পক্ষ নয়। এই জন্য আমি এই আলোচনাগুলো করছি যে আপনার ভুল সংশোধন করেন, আপনি দায় না দিয়ে। আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনার ভুল ছিল না, 1%ও ভুল ছিল না। আপনি সর্বোচ্চ বলতে পারেন যে চাইলে এটা স্কিপ করে আমাকে বৈধতা দেওয়া যেত, আপনি এই স্থান চাইতে পারেন, কিন্তু এর চাইতে বেশি না। শেখ হাসিনাকে কি মানে ডাম্পড, ইজ শেখ হাসিনা ডাম্পড বাই ইন্ডিয়া, এই প্রশ্নটা উঠছে। এট দ্য সেম টাইম এটা প্রশ্ন মানে উঠেছে যেখানে যে ভারত কি কৌশলগত কারণে বর্তমানে এই পরিবর্তন দেখাচ্ছে, নাকি এটা স্থায়ী, নাকি তারা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষের পালস, নাকি তারা মনে করেন যে রিলেশনশিপ শুড বি উইথ দ্য পিপল, নট উইথ এনি পার্টিকুলার পার্টি অর লিডারশিপস। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। এটা আমার একান্ত বিশ্লেষণ। এটার সাথে আপনাদের অনেকের মানে বড় বড় বুদ্ধা যুদ্ধা তাদের মানে কোনো ধরনের মিল পাবেন না আনডাউটেবলি। আমি আমার মতো দেখি, আমি আমার মতো করে এগুলো বলার চেষ্টা করি। whether you like it or dislike it, this up to you, but as far as I am concerned, trust me, আমি যেগুলো আনি সেগুলো ভারতের ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ এবং তাদের যে পলিটিক্যাল স্ট্যান্স এন্ড ডিপ্লোম্যাটিক বা বায়োলেটারাল যে তাদের যে পলিসি বা প্রজেক্ট, অন দ্য বেস অফ দ্য প্রজেক্ট দ্যাট উই হ্যাভ উইটনেস এভরি সিঙ্গল ডে, দ্যাটস I picked it up from that. So above all, the characteristics of Indian foreign policy could be discussed here, ladies and gentlemen, particularly about Bangladesh. So let's talk about that. বাংলাদেশের সাথে অর্থাৎ বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার পরে ভারতের পররাষ্ট্র আপনার মন্ত্রী বলি, সেক্রেটারি তাদেরকে বলেন, মন্ত্রী বিদেশ মন্ত্রী তারা বলে আপনার তাদের পররাষ্ট্রমন্ত্রী বা আমেরিকান ভাষায় সেক্রেটারি বলে এটাকে, যদিও ওইটা অন্য টার্ম। আপনার বাংলাদেশে গেছেন নরেন্দ্র মোদীর একটা বিস্তর একটা নাইস এবং ভেরি ভেরি কোর্ডিয়াল একটা চিঠি নিয়ে, এবং সেটা হস্তান্তর করেছেন বেগম তারেক রহমান সাহেবকে, বিএনপির বর্তমান বাইলো চেয়ারপারসন যিনি তারেক রহমান সাহেব, আগে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো ওনাকে দিয়েছেন। এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অথবা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে কোনো বৈঠক হয়নি। তারা অনেকদিন থেকেই এই বৈঠকটা অনুপস্থিত দুইটা দেশের মধ্যে। এটা কারণ হলো শেখ হাসিনা কেন্দ্রিক যে জটিলতা সৃষ্টি হয়েছে, এবং ভারত যেটা মনে করে যে আপনার বাংলাদেশ বিরোধী এক ধরনের ম্যানুফ্যাকচারিং অফ ইনফরমেশন ও প্রপাগান্ডা ইজ গোইং অন আপনার ওর এন্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, টেকিং প্লেস ইন বাংলাদেশ। দিস ইজ দেয়ার আপনার মেইন অ্যাকুজেশন। লেটস টক অ্যাবাউট দ্যাট, যে সত্যিকার অর্থে কি ভারত মানে চেঞ্জ করেছে পলিসি। এই কারণে প্রথম হলো যে আপাতত দৃষ্টিতে আমরা যেগুলো দেখতেছি যে চিঠি নিয়ে আসছেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী। এটার একটা গুরুত্বপূর্ণ দিক হলো পররাষ্ট্র ফরেন সেক্রেটারি না এসে খুদ মন্ত্রী এসেছেন। আপনি জানেন যে আমি গতকালকে বলেছি যে কয়েকজন হাই প্রোফাইল ফরেন মিনিস্টার বা বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী পৃথিবীতে আছেন। হি ইজ ওয়ান অফ দেম আপনার ভারতের জয়শঙ্কর। তো বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে বিএনপি ইনভাইট না করার পরেও মানে উনি এসেছেন, এসে যেহেতু শ্রীলঙ্কা, ভুটান, নেপাল বা পাকিস্তান সবাই এসেছেন। পাকিস্তানের আপনার যিনি এসেছিলেন হাউস স্পিকার, উনি হি ম্যাট ডক্টর মোহাম্মদ ইউনুস এন্ড সো অন, বাট হি ডিডন্ট। এটা নিয়ে বিতর্ক চলছে ভারতে, কেন তাহলে করলেন না। এবং বিশেষ করে বাংলাদেশ এবং সাউথ ব্লক এবং বাংলাদেশের মানে এই পলিসিতে যারা যুক্ত আছেন বা কথাবার্তা বলেন, দেখভাল করেন, মানে বিশ্লেষণ করে থাকেন, তাদের বক্তব্য এটা। আমি দেখুন, আমার সাথে আবার বলি, আমার সাথে মানে কি বলে রাষ্ট্রবিজ্ঞানী এবং পিএইচডি ডিগ্রিধারী যাদের আছে তাদের বলে রাখি যে আমার অনার্সে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, এটা বলে রাখি। সুতরাং এটা একটা ক্লিয়ার করে দিই, এটা পলিটিক্যাল সায়েন্স ছিল আমাদের একটা সাবজেক্ট। সেকেন্ড থিং হলো যে আপনার এই ধরেন এই মানে এই যে পাঠ্যপুস্তকের যে মানে বিশ্লেষণ যেটা হয় মানে পররাষ্ট্র অর্থাৎ মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বা ফরেন পলিসি নিয়ে, মনে রাখবেন দিস আর ডিসফাংশনাল নাউডেজ, ইট ডাজন্ট ওয়ার্ক। ওয়াই? বিকজ মনে রাখবেন আপনি যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক সম্পর্ক যেটা একদম বলতে গেলে এখন আর নাই, চীন বেসড যে সম্পর্ক বেসড অন চায়না, এটা একদমই অনুপস্থিত বর্তমানে। কিন্তু আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান পড়েন মানে মাস্টার্সে অথবা পিএইচডিতে, মনে করবেন তারা পড়েছে কি যে যুক্তরাষ্ট্রের পলিসি হলো চীনের ক্ষেত্রে কেন, কারণ ভারতের ক্ষেত্রে কারণ চীন যেহেতু আছে যুক্তরাষ্ট্র কোনোদিন ভারতকে ছাড়বে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে অন্ততপক্ষে আমি এটা বলতে পারি, নট অনলি দ্যাট, ইভেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অধীনেও ভারতকে ওই অর্থে কোনো আপনার মানে 100% যে ধরনের প্রেসিডেন্ট ক্লিনটনের সময় থেকে যে ধরনের ধারণা মানে আপনার সৃষ্টি হয়েছিল সেটা তাদের কাছে নেই। ট্রাম্প তো এটাকে একদম রুল আউট করে দিয়েছেন যে we don't have to have better relationship with India because China is there. He doesn't even care about that. He never followed this method, ladies and gentlemen. So what does it tell you? It does tell you that যে এই যে PhD বা আপনি যে মানে মাস্টার্স লেভেলের যে পররাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের যে সাধারণত যে ফরেন পলিসি নিয়ে যে এরিয়াগুলো তারা পড়ে থাকেন is not functional anymore. That is the bottom line, right? Because it is like immigration rules এর মতো পররাষ্ট্রীয় নীতিও পরিবর্তিত হচ্ছে প্রতিদিন মানে দেশের স্বার্থের কারণে। আমি আসছি এই জায়গাতে, ঠিক ভারত একই পদ্ধতি অবলম্বন করেছে। ফর এক্সাম্পল ভারত এখন কি করেছে, তারা পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ হাই কমিশনে মানে ইন দিল্লিতে, সেখানে গিয়ে উনি ওই সুখ বইতে সিগনেচার করেছেন। ভেরি ভেরি সিগনিফিকেন্ট, কিন্তু দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। হোয়াট ডাজ ইট টেল ইউ? এটা তারা বুঝাচ্ছেন এতটুকুই যে তারা আসলে
চান বাংলাদেশের সাথে একটা সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক তারা গড়তে চান এই মুহূর্তে। না, দ্য কোয়েশ্চন ইজ তারা কি সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে করতে চান নাকি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি অথবা মানে আপনার মানে লিডারশিপের সাথে করতে চান, সেখানে এই বিতর্কটা আসছে। অর্থাৎ অনেকেই বলছেন প্রো বিএনপির দিকে তারা যুক্তান, তারা মনে করেন মানে বিএনপি ইজ বেটার অফ দেন জামায়াত ইসলামী ফর দেয়ার মানে আপনার মানে ওই আপনার ন্যাশনাল সিকিউরিটি অর ইন্টারেস্ট। কেননা আপনি দেখবেন যে প্রতিরক্ষা মন্ত্রী যাওয়া প্লাস পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো, ইট ইজ এ সিগনিফিক্যান্ট মুভ বাই আপনার আপনার ওকে। সো আমি আপনাদেরকে বলি যে আপনার কথা শোনাচ্ছে তো মূলত এই কাজটা তারা এখন করতেছে। এখন প্রশ্ন হলো যে ভারতের মানে হাসিনাকে ডাম্পকে তারা করেছে, আমার কাছে মনে হয় না শেখ হাসিনাকে তারা এভাবে মানে আওয়ামী লীগকে তারা মানে ডাম্পিং করবেন। তবে এখানে বলে রাখি যে শেখ হাসিনার সাথে ভারতের কোনো রক্তের সম্পর্ক নেই, যেটা আছে সীমাহীন সাম্রাজ্যবাদী মানে সাইকোলজি বা মেন্টালিটি থেকে তাদের সম্পর্ক। ওয়াই সাম্রাজ্যবাদী বললাম? বিকজ এই কারণে সাম্রাজ্যবাদী বললাম যে মানে শেখ হাসিনার সাথে এই কারণে ভারতের মানে অনুগত সম্পর্ক যে তারা যা চাইবেন তাই পাবেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছ থেকে। তারা তাদের বি টিম এবং তারা একটা আমি না 17 বছরের কর্মকাণ্ডে শেখ হাসিনা এমনভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন যে মানে করেছেন যে একটা মমতা ব্যানার্জির সাথে যে ইনফ্লুয়েন্স কেন্দ্রীয় সরকারের মানে চলে না, মানে ভারতের পশ্চিমবঙ্গের কথা বলছি, তার চেয়ে মারাত্মক আকার চলেছে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের উপরে। অর্থাৎ তারা এতটাই মানে কন্ট্রোল নিয়েছিলেন। তারা এই কন্ট্রোল নিতে গিয়ে তারা যে অতীত ভারত করেছেন, অর্থাৎ তাদের বাংলাদেশ বিষয়ে পলিসি কমপ্লিটলি ফেইল ফর লং টার্ম, বাট শর্ট টার্মে দে ওয়ার সাকসেসফুল। ওয়াই? বিকজ তারা অনেক কিছু নিয়েছেন তারা ডেফিনেটলি, কিন্তু লং টার্মের পার্সপেক্টিভ যদি আমরা বিবেচনা করি দেয়ার পলিসি মুখ থুবড়ে পড়েছে বা কমপ্লিটলি আমি যদি বলি যে এক ধরনের স্টাম্বলড ডাউন, নট অনলি স্টাম্বল ডাউন, উই ক্যান সে ডেস্ট্রয়েড। ওয়াই উই সে ডেস্ট্রয়েড? বিকজ ইন্ডিয়ান aggression বা the political imperialism exposed by the new generations and by all of us, মানে আমাদের দ্বারা এটা মোটামুটি এক্সপোজ হয়েছে। এখন ভারত দেখেছে যে কোনোভাবেই ভারত আর মানে বাংলাদেশকে বসে আনতে পারতেছে না। একটা মাত্র সমাধান হলো আপনার এই যে কোনো একটা মানে পরবর্তী সরকারের দিকে ঝুঁকা। তারা অ্যাসেসমেন্ট করে দেখেছে যে তারা যদি হিসাব নিকাশ করে তাহলে তাদের জন্য বিএনপির সাথে বিএনপির সাথে পলিসি করাটা আপনার সবচেয়ে সেফ হবে তাদের জন্য। তারা মনে করে, তারা চায় মনে প্রাণে বিএনপি ক্ষমতায় আসুক। দ্যাটস ডেফিনেটলি। নাও তারা কি তাহলে কি জামাতের সাথে কোনো যোগাযোগ করেনি? জামাতের আমির সেখানে বলেছেন অলরেডি এটা একটা বিতর্ক সৃষ্টি করেছে এন্ড কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে যে উনি গোপনে মিটিং করেছেন এবং উনি বলছেন গোপনে আই এক্সপোজড ইট, বাট রয়টার্স যেটা বলেছে সেটা হচ্ছে যে confirmed. So এই শব্দটা very very significant. Confirmed mean I asked you and you confirmed my question that yes it happened or this information is true. They don't say revealed or exposed or আমি যদি বলি disclose. So this is very মানে in terms of language or word choice it's a journalistic word that's different. So আমি জামাতকে they have to be very very careful about that. Now the question is জামাতের উচিত ভারত যদি অ্যাপ্রোচ করে তাদের সাথে বসা, তবে এটা কেননা এই বিতর্কে জামাত যদি পড়ে এটা জামাতের জন্য ক্ষতি হবে। কেননা জামাত অ্যাপ্রোচ করা উচিত, বরং ভারতকে নিশ্চয়তা দেওয়া উচিত যে আমরা যদি ক্ষমতা যাই আমরা যেটা করবো আমরা বাংলাদেশের স্বার্থটাকে দেখবো, তবে আপনাদের সাথে যে সম্পর্ক হবে সেটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার হতে হবে। বেগম খালেদা জিয়ার মতো মানুষও কিন্তু এই সম্পর্কটা বজায় রেখেছেন। 91-এ বাংলাদেশের কোনো স্বার্থ ভারতের কাছে বিক্রি দেওয়া হয়নি, ডেফিনেটলি নট, এবং দে ডোন্ট লাইক ইট। দ্যাটস ওয়াই বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি আজকে মনোযোগ দিয়ে শুনবেন, ভারত যে ধরনের ষড়যন্ত্র করেছে বিএনপি সরকারের বিরুদ্ধে তারা এটা কোনোদিন কথাও বলেন নাই, বুঝতে পারেন নাই। This is dangerous for our country. Our leaderships failed on many occasions. তারা বুঝতে পারেন নাই। বেগম খালেদা জিয়া নিশ্চয়ই তারা ছিলেন কিন্তু ষড়যন্ত্র করেছেন, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, আজকে বলছি আমি এত বছর পরে বাংলা ভাই এই যে সন্ত্রাসী মানে উগ্রবাদী সংগঠন এটা কে সৃষ্টি করেছে, গিয়ে দেখেন কোনো না কোনোভাবে তাদের হাত আছে, তারাই এটাকে স্পন্সর করেছেন, তারাই এটাকে মানে উস্কে দিয়েছেন, কিন্তু এটার বক্তব্য কোনোদিন আসলো না। আর বিএনপি থাকা অবস্থায় সারা মানে আমি আই ক্যান বেট অন দ্যাট 100%, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি। যদি এটা ভুল হয় তাহলে আমার যত জানাশোনা আছে এই বিষয়গুলোতে সবই ভুল বলে আমি মনে করি। দেখেন বিএনপি থাকা অবস্থায় সারা বাংলাদেশে একসাথে তারা কি করেছে মানে বোমা হামলা করেছে। আপনি বিষয়টা দেখেন, এর মানে কি একটা দেশকে অকার্যকর করা, একটা দেশকে সম্পূর্ণরূপে সারা পৃথিবীর কাছে মানে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করা। কে করতে পারে এই কাজটা আমার বলেন? আপনি কে করতে পারে এই কাজটা আমার বলেন? কে করতে পারে? এটা কার মানে পক্ষে বিপক্ষে যায়? এটা অবশ্যই ভারতের পক্ষে যায়, ওটা বাংলাদেশের বিপক্ষে যায়, বেগম খালেদা জিয়া সরকারের বিপক্ষে যায়, যদিও তারা ব্রট দেম টু দ্য জাস্টিস, বাট ড্যামেজ হ্যাজ বিন ডান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অথচ আপনি দেখেন আপনাদের রাজনীতিবিদদের মানে অবস্থান দেখেন, তাদের কম্পিটেন্সি দেখেন, তাদের ক্যাপাবিলিটি দেখেন, আজ পর্যন্ত এই কথাটা কোনোদিন কখনো শুনলাম না। এবং আমি বিশ্বাস করেন আমি আপনাদেরকে মানে দায়িত্ব নিয়ে বলছি, আসমান এবং জমিন এবং চন্দ্র সূর্যের যে পার্থক্য থাকে এবং রাত এবং দিনের ভিতরে যারা একটা মানে রাতে থাকে একটা দিনে থাকে, এটা মিথ্যা হয়ে যাবে যদি বাংলা বাইক ইস্যুতে ভারতের কোনো হাত না থাকে। গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি, এটা যদি মিথ্যা হয়ে থাকে ইটস ইম্পসিবল। এবং ইফ ইউ লুক এট দ্য সিকোয়েন্স right and the mechanism and complete project, definitely বাংলাদেশ বিরোধী কেউ এখানে জড়িত ছিল, ফরেন পাওয়ার আনডাউটেবলি, কিন্তু কথাই শুনলাম না। এটা কি উঠে গেছে সারা বাংলাদেশে এটা করেছে, কেউ না কেউ এটার পেছনে ছিল, শুধুমাত্র বিএনপিকে মানে এরা জঙ্গিবাদী উগ্রবাদকে সমর্থন দেয় তাদের সময়। এবং শেখ হাসিনা 17 বছর একই বক্তব্য দিয়ে গেছে তারা, যদিও আমি মনে করি বেগম খালেদা জিয়ার দৃঢ়তা এবং তার কমিটমেন্টের কারণে এদেরকে পানিশ করে ইলিমিনেট করে দিয়েছে। তো ইলিমিনেটটা করে দিয়েছে আপনাকে তারা বুঝতে পারেন না, গোয়েন্দা ফেল করেছে, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এখন বলছি আমাদের গোয়েন্দা বাহিনী কমপ্লিটলি আউট অফ অর্ডার,
উই ক্যান নট এক্সিকিউট আওয়ার বিজনেস, স্টেটস বিজনেস উইথ দিস কাইন্ড অফ অর্গানাইজেশন আনডাউটেবলি। এখন আমি আসছি হাদির খুনির ব্যাপারে পরে বলবো। এখন ধরেন তারা দেখিয়েছেন, তারা এই যে গেস্টারটা দেখিয়েছেন, যারা বলছেন যে আপনার যে বিএনপির প্রতি, এটা হচ্ছে বাংলাদেশের প্রতি। আমি এখানে ডিসএগ্রি করি, যেটা বাংলাদেশের প্রতি তারা দেখিয়েছেন। বাংলাদেশের প্রতি তারা দেখান নাই, দেখালে তাদের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার করতো না। এটা মূলত আওয়ামী লীগ থেকে বিএনপি দিকে দেখিয়েছে, শুধুমাত্র মানে এখন আর শেখ হাসিনার আপনার যে অবস্থা নাই। প্রশ্ন হলো তারা কি মনে করেন যে বিএনপি গেলে শেখ হাসিনাকে তারা আবার রিইনস্টেট করতে পারবেন বা আওয়ামী লীগকে করতে পারবেন? আমি আনডাউটেবলি, এবং আমি আমার ন্যূনতম যে নলেজ আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা পলিটিক্স নিয়ে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভারত যদি মনে করে যে আর কোনোদিন আওয়ামী লীগের দরকার নেই বাংলাদেশে, তাহলে ভারত নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। মানে আপনি যদি মনে করেন ভারত মনে করে আওয়ামী লীগ ইজ ওভার, শেখ হাসিনা ইজ ওভার, তাহলে ভারত নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে এখন নাই, নন এক্সিস্টেড। দেয়ার ইজ নো কান্ট্রি লাইক ইন্ডিয়া, দেয়ার ইজ নো নেম অফ ইন্ডিয়া। দ্যাটস ইট, দ্যাটস হোয়াট ইট ইজ। এতটা সলিড, মানে কখন এই পলিসি ছাড়বে না। শুধুমাত্র ক্ষণিকের জন্য তারা এটাকে আমরা বলি যে মানে ব্যাকআপ পলিসি, অর্থাৎ আমরা বলি না যে ইউ ক্যান নট মুভ ফরওয়ার্ড গাইস, ব্যাকআপ স্টেপ ব্যাক, আমরা বলি না আমরা, রাইট? আমরা বলি না যে স্টেপ ব্যাক, ইউ ক্যান নট মানে মুভ ফরওয়ার্ড, মানে আপনি সামনের দিকে যেতে পারবেন না। এখন ইউ হ্যাভ টু, মানে যেটা যুদ্ধে হয় সাধারণত, দে আর জাস্ট স্টেপিং ব্যাক, যেটাকে রিট্রিট যাকে বলে ইংরেজিতে, আরেকটা শব্দ আছে রিট্রিট। দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিট্রিট।